আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন আজ এই রায় ঘোষণা করেন। সোহেল রানাকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করেছে আদালত। এই দুই আসামির অপরাধ সংশোধনযোগ্য নয় বলে রায় উল্লেখ করেছেন বিচারক। রায় ঘোষণার আগে আসামি সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে তোলা হয়। উচ্চ আদালতে এই রায় বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী। এদিকে রায়ের আপিল নিষ্পত্তিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। সকল জনগণের প্রতি, দেশবাসীর প্রতি এবং আইনাঙ্গনের প্রতি এবং যারা এই অপরাধের জন্য তারা অপরাধ করতে চায় বা করার মতো মানসিকতা আছে তাদের জন্য এটা একটি দৃষ্টান্তমূলক এবং এটা একটা উদাহরণ হিসাবে থাকবে। নিজেই স্বীকার করেছে এবং সে ছাপাসাক্ষী দেয়নি। আমি যেহেতু সে ছাপাসাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। তিনি যোগ দিচ্ছেন শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের আরও তথ্য নিয়ে। সীমান্ত, শিশু রামিসা হত্যা মামলার রায়ের বিস্তারিত আমাদের জানাবেন। এছাড়া আদালত কি পর্যবেক্ষণ দিয়েছে জানাবেন আমাদের। সুমনা, দেশের ইতিহাসে এই আলোচিত হত্যাকাণ্ড রামিসা হত্যাকাণ্ডের 2 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি অর্থ জরিমানা করা হয়েছে। এই রায়েও বলা চলে সব পক্ষই সন্তোষ প্রকাশ করেছেন, যেমনটি আসামি পক্ষ এবং কি রাষ্ট্রপক্ষ, বিশেপিপি থেকে শুরু করে রামিসার পরিবারও সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর করারও আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী যিনি বলেছেন সেটি ন্যায় বিচার হয়ে পেয়েছে এবং কে পাশাপাশি এই ন্যায় বিচার দৃষ্টান্তমূলক হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। এই রায় যখন রায় ঘোষণা করা হলো তখন এই আদালতে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, সবাই সন্তোষ প্রকাশ করে, সাধারণ জনগণ উন্মুখ হয়েছিল এই রায়ের জন্য। অর্থাৎ যে একজন শিশু রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে নৃশংসভাবে ধর্ষণ করে তারপর গলা কেটে, এই বাংলাদেশের ইতিহাসে এই রায় নিয়ে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল অনেক বেশি, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। পাশাপাশি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিরও প্রতিফলন দেখেছে বাংলাদেশের মানুষ। অর্থাৎ এই রায় পরবর্তী যে পদক্ষেপ সেটিতে যেন বহাল থাকে সেটিও সব পক্ষ থেকে তারা আহ্বান জানিয়েছেন। আমি এখন আমাদের সহকর্মী সোহাগের কাছে একটু জানতে চাইব, তিনি এই মামলা প্রথম থেকে তিনি এই নিয়ে কাজ করছিলেন। আজকে যে আপনি তো শুনছিলেন যে আসামি পক্ষ এবং কি রাষ্ট্রপক্ষের আইনজীবী রামিসার বাবা তারা কথা বলেছেন, আপনাদের সাথে কি পর্যবেক্ষণ দিয়েছে আদালত, আপনার কাছে কি তথ্য আছে? সীমান্ত, আপনি জানেন যে আসলে এটি খুব বহুল আলোচিত এবং 19শে মে যে হত্যাকাণ্ড, 19শে মে যে রামিসাকে হত্যা করা হয় সেদিন থেকে কিন্তু এই হত্যাকাণ্ডের বিপক্ষে এবং আসামিদেরকে গ্রেপ্তার এবং তার সর্বোচ্চ শাস্তির দাবিতে কিন্তু সারা দেশের মানুষ কিন্তু ফেটে পড়ে এবং এই মানুষের এই বিচার চাওয়াকে কেন্দ্র করে কিন্তু রাষ্ট্র, সরকার সবাই কিন্তু তার আশ্বাস দেয় এবং আহ্বান জানায় যে আসলে এটা অতি দ্রুত এই বিচারটা হবে। তার কারণে দ্রুত বিচার ভাবে এই কার্যক্রম শেষ করছে। আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে মাত্র 4 কার্য দিবসে এই বিচারের রায় কিন্তু ঘোষণা করেছে। তো যখন এই মামলায় আদালতে যখন বিচারক এই রায় ঘোষণা করছেন তখন কিন্তু ওখানে অনেক আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু পুরা আদালত কিন্তু ভরেছিল এই রায়টিকে দেখার জন্য। তো তারা কিন্তু উল্লাসে ফেটে পড়ে এবং আদালতের প্রতি তারা সন্তুষ্ট জানায়। রামিসার বাবা কিন্তু কান্না কণ্ঠে কিন্তু উপর দিকে তাকিয়ে তিনি সৃষ্টিকর্তার কাছে এই ন্যায় বিচার পেয়েছেন তিনি শকর আদায় করেন। তারপরে হচ্ছে নিচে যে রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি কথা বলেছেন, আজিজুর রহমান দুলু, তিনি কথা বলেছেন যে আসলে
এত অল্প সময়ের ভিতরে যে এই রায়টা আদালত করেছে এটি বাংলাদেশের জন্য নজিরবিহীন হয়ে থাকবে, যেহেতু একটা হচ্ছে শিশু, তারপরে ধর্ষণ, তারপরে তার নৃশংসভাবে শরীর থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করা, তার যৌন অঙ্গটাকে কেটে ফেলানো, অর্থাৎ একটা যে মানে ন্যাক্কারজনক অর্থাৎ যে পাষণ্ড ঘটনা এই হত্যাকাণ্ডের ভিতর ঘটেছে, তার বিচার দ্রুত হয়। অন্ততপক্ষে যে সমস্ত অপরাধী রয়েছে তাদের কাছে কিন্তু একটি মেসেজের চলে গিয়েছে। আমরা কিন্তু আসামি পক্ষের আইনজীবীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে আমি যতটুকু পেয়েছি আদালত তার ন্যায় বিচার করেছে এবং উচ্চ আদালতে তিনি এই বিষয় নিয়ে বলছে যে আসলে আমি উচ্চ আদালতে এই বিষয়ে কোনো কিছু বলতে পারবো না, সেটি হচ্ছে রাষ্ট্রের বিষয়, যে রাষ্ট্র কি উচ্চ আদালতে তারা আপিল করবে কি করবে না। এদিকে 7 দিনের ভিতর কিন্তু এই রায়ের ঘটনায় উচ্চ আদালতে আপিল করতে পারবে আসামি পক্ষ। তো এরপরে হচ্ছে যখন আদালতের প্রাঙ্গণে চলে আসা হলো তখন কিন্তু অনেক আইনজীবী তারা এই রায়কে কিন্তু সাধুবাদ জানিয়েছে। অনেক সাধারণ মানুষ তারা কিন্তু উল্লাস করেছে এবং আদালত এবং ন্যায় বিচারের প্রতি তাদের যে আস্থা ফিরে এসেছে সেই বিষয় নিয়েও কিন্তু তারা কথা বলেছে। তো এই বিষয় নিয়ে আপনারা জানেন যে এর আগে কিন্তু প্রত্যেকটা দিন অর্থাৎ পহেলা যে জুন সেই জুনে কিন্তু চার্জ গঠন করা হয়, 2রা জুন কিন্তু যুক্তিতর্ক খণ্ডন হয়, তারপরে 4 জুন এসে 2 জুন হচ্ছে আপনার সাক্ষ্য গ্রহণ হয়, 3 জুন যুক্তিতর্ক খণ্ড করা হয় আদালত, এবং 4 তারিখ কিন্তু আদালত নির্ধারণ করে যে আজকে কিন্তু এই রামিসা রায়ের ঘোষণা করা হবে। সেখান থেকেই সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সুমনা, আমাদের সহকর্মী যেমনটি বলছিলেন যে এই রায় বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি যে নিশ্চিত করা হলো সেটি বাংলাদেশের মানুষ এবং কি অপরাধীরাও তারা দেখেছেন। এই রায় থেকে যে যারা অপরাধী রয়েছেন আগামী দিনে যেন কোনো অপরাধী এমন হত্যাকাণ্ড করার সাহস না পান, সেই বার্তাও কিন্তু এই আজকের রায়ের মধ্যে অর্থাৎ নিম্ন আদালতে যে রায় ঘোষিত হয়েছে সেই রায়ের মধ্যে থেকে তারা বার্তা পাবেন। তারা যেন আর কোনো সাহস না করেন কোনো শিশু হত্যা, কোনো মায়ের বুক খালি না হওয়া এমন দৃষ্টান্ত বা এরকম ঘটনা যেন বাংলাদেশের মানুষ আর দেখতে না পায়, সেই বার্তায় আজকের এই রায় থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশ সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির যে সীমান্ত, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন শুধু মানুষের গণতান্ত্রিক অধিকারই কেড়ে নেয়নি, শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে তিনি এই মন্তব্য করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষায় যুক্ত করতে সারা দেশের 12,000 শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার উপর গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ দুপুর 3টায়। 11 জুন সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম বাজেট। এবারের বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। এতে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আয় ধরা হচ্ছে 6,04,000 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে ঘাটতি থাকছে 2,43,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে 3,08,925 কোটি টাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধ বন্ধ করতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা চান না। ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এমনই খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এ নিয়ে বার্তাকক্ষে আলোচনা করেছেন সহকর্মী রোবায়েত হাসান ও ইসরাত সুমা। দর্শক, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধটা গড়িয়েছে 4 মাসের বেশি সময় ধরে। এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি বিরাজ করছে, নিউজরুম ডিসকাশনে একটু জানতে চাই। আন্তর্জাতিক ডেস্কের যে সহকর্মী রয়েছে ইসরাত সুমা, তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন। ট্রাম্প এই মুহূর্তে যুদ্ধ থামাতে চাইছেন, ইরান অনড়। অন্যদিকে ট্রাম্প বলছেন ইরান শক্তিশালী কিন্তু একগুঁয়ে। পরিস্থিতি আসলে কি, এ বিষয়ে একটু ইসরাত সুমা আমাকে জানাচ্ছেন। ইসরাত, আসলে ট্রাম্প তো এই মুহূর্তে যুদ্ধটা থামাতে চাইছেন, কিন্তু ইরান অনড় অবস্থানে রয়েছে। বাস্তবতা আসলে কি? চুক্তি কি হতে যাচ্ছে? শান্তি আসবে পৃথিবীতে? প্রথমে আপনাকে আমি যেটা বলতে চাই, ট্রাম্প কিন্তু ফাঁদে পড়ে গেছে।
যেটা হচ্ছে গিয়ে নেতানিয়াহুর যে প্ররোচনায় ট্রাম্প যে যুদ্ধটা শুরু করেছিলেন সেটা কিন্তু কখনোই ট্রাম্প প্রশাসনের এবং ওয়াশিংটনের অগ্রাধিকার ছিল না, কিন্তু ট্রাম্প নেতানিয়াহুর কথাই যুদ্ধটা শুরু করেছেন এবং ফাঁদে পড়ে গেছেন বলা চলে। এখন ট্রাম্প মরিয়া হয়ে যুদ্ধ থামাতে চাইছেন। কেন থামাতে চাইছেন সেটা আপনাকে বলি। ট্রাম্প এই যুদ্ধের কারণে কিন্তু বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে, অর্থনৈতিক একটা সংকট দেখা গেছে এবং খোদ যুক্তরাষ্ট্রে কিন্তু অর্থনৈতিক সংকট দেখা গেছে। ট্রাম্পের জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে কমছে এবং তার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে যে তিক্ততা, এই তিক্ততা এখন কোন পর্যায়ে রয়েছে? ট্রাম্প নেতানিয়াহুর মধ্যে তিক্ততা মূলত এসেছে কিন্তু লেবাননের সামরিক অভিযান বিষয়টা নিয়ে। ট্রাম্প এখন চাচ্ছেন না যে ইসরায়েল লেবাননে একটি সামরিক অভিযান চালাক, এবং ইসরায়েল কিন্তু তারা যুদ্ধবিরতি করার পরও লেবাননে একটি হামলা চালাচ্ছে। নেতানিয়াহুর প্ররোচনায় কিন্তু ট্রাম্প অনেক কিছু খুঁয়েছে, অনেক এই যুদ্ধে অনেক অর্থ খুঁয়েছে, তার জনপ্রিয়তা খুঁয়েছে এবং বিশেষ করে তাদের অনেক আধুনিক প্রযুক্তি খুঁয়েছে, যার কারণে ট্রাম্প অনেকটাই নাখোশ নেতানিয়াহুর ওপর। এর মধ্যে একটি চমকপ্রদ প্রশ্ন আবার সামনে এসেছে গণমাধ্যমের, যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তাহলে তিক্ত সম্পর্ক যেহেতু গড়িয়েছে এই ফোন আলাপের পর, গোয়েন্দা নজরদারিও বাড়িয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রে, এও কি সম্ভব? যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ থামিয়ে দেয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এই আতঙ্ক থেকেই কিন্তু এই যে ওয়েস্ট এশিয়াতে যে একটি রাজনৈতিক উত্তেজনা, একটি সামরিক উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতি যে রয়েছে, এই পরিস্থিতিতে তারা জানতে চাচ্ছে যে যুক্তরাষ্ট্রের পরবর্তী ধাপ আসলে কি হতে পারে। এবং এনবিসি নিউজে যেটা বলা হয়েছে যে তারা হচ্ছে গিয়ে পেন্টাগন বেশ একটি বার্তা পাঠিয়েছে প্রত্যেকটি সামরিক কর্মকর্তাদের কাছে যে এবং তারা ক্রিটিক্যাল স্তর জারি করেছে ইসরায়েলের যে হুমকি, ইসরায়েলের যে গোয়েন্দাগিরির হুমকি, এই হুমকিটাকে তারা ক্রিটিক্যাল অর্থাৎ সংকটজনক পর্যায়ে উন্নীত করেছে এবং তারা বলছে যে ইসরায়েল সরাসরি মানুষের মাধ্যমে এবং হচ্ছে গিয়ে ডিভাইস কিংবা সার্ভার হ্যাকের মাধ্যমে তথ্য সংগ্রহের চেষ্টা করছে। ইরান আসলে এই মুহূর্তে কি ভাবছে বা করণীয় কি? 8 এপ্রিল থেকে তো যুদ্ধবিরতির ঘোষণার পরেই ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে আসলে ওয়েস্ট এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি বা শান্তি আলোচনা। ইরান তারা তাদের অবস্থান থেকে সরবে না, তারা প্রত্যেকটি ফ্রন্টে যুদ্ধ বন্ধ চায় এবং তাদের পারমাণবিক কর্মসূচি বজায় রেখে তারা এই প্রস্তাব বা এই শান্তি চুক্তিটাকে এগিয়ে নিতে চায় এবং ট্রাম্প প্রশাসন বা যুক্তরাষ্ট্র কিন্তু এটা চাচ্ছে না। অতএব শান্তি চুক্তি আসলে আমাদের অধরাই রয়ে যাবে কিনা সেটাই এখন প্রশ্নের বিষয়। ঈশা চুমা, অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানবার চেষ্টা করছিলাম নিউজরুম ডিসকাশনে আজকে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে অবস্থা বা শান্তি প্রক্রিয়া কোন দিকে যাচ্ছে, বিশ্বে শান্তি ফিরবে কিনা সে বিষয়ে আরও আপডেট নিশ্চয়ই আগামী দিনে আপনাদের দেবার চেষ্টা করব। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।